Assalamu alaikum. Welcome to our first object-oriented programming series. এই ভিডিওতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে একটু পরিচিত হব যে এটা কি জিনিস, কেন এটা নিয়ে এত আলোচনা, কেন আমরা এটা শিখব, এইসব বিষয়পাতি। বর্তমানে যত জায়ান্ট টেক প্রোডাক্ট আছে বা যত বড় বড় সফটওয়্যার আছে প্রায় সবগুলোতেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করা। এটার কারণ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বানানো সফটওয়্যার খুব সহজেই স্কেল করা যায়, মেনটেন করা সহজ, রিডেবিলিটি বাড়ে এবং রিইউজ করা যায়। এটা কিভাবে করা যায় এটা আমরা যত সামনে আগাবো আমরা যত কনসেপ্টগুলো শিখব তত ফিল করতে পারবো কিভাবে এটা একটা সফটওয়্যারের স্কেল করা যায়, কিভাবে রিইউজ করা যায়, কিভাবে রিডেবিলিটি বাড়ানো যায়, এগুলো আমরা তখন ফিল করতে পারবো। বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের 4টা পিলার আছে। কী সেগুলো? একটা হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন অ্যান্ড অ্যাবস্ট্রাকশন। এগুলোকে মেইনলি এই 4টা পিলারের উপরেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দাঁড়ায় আছে। বাট এই 4টা কনসেপ্ট শিখতে গিয়ে আরও আমাদের অনেক বিষয় শিখতে হবে, যেমন ক্লাস অ্যান্ড অবজেক্ট, কনস্ট্রাক্টর ওভারলোডিং, ওভাররাইডিং, মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, সিঙ্গেলটন ক্লাস, স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক কিওয়ার্ড, ফাইনাল কিওয়ার্ড, তারপরে স্ট্যাটিক ফাংশন, স্ট্যাটিক ক্লাস, তারপর হচ্ছে এই 4টা তো আছে, সাথে হচ্ছে ইন্টারফেস, ল্যাম্বডা ফাংশন, অনেক কিছু। তো আমরা ট্রাই করব যত ডিটেলসে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে শেখা যায়। আমরা আরও ট্রাই করব মাঝখানে কিছু ছোটোখাটো প্রজেক্ট করার জন্য, যাতে করে আমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ঢোকার আগে কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আমাদের। তার মধ্যেই প্রথমে আসে হচ্ছে প্রসিডিউরাল ভার্সেস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা। আমরা এতদিন ধরে যে প্রোগ্রামিং করে আসতেছিলাম এগুলো বেসিক্যালি ছিল প্রসিডিউরাল, সি বা সি প্লাস প্লাসের বেসিক্যালি আর কি। যারা আগে থেকে ওপি জানতাম না ওইগুলোতে, যারা ক্লাস অবজেক্ট ইউজ করতাম না, ওগুলো ছিল বেসিক্যালি প্রসিডিউরাল। তো প্রসিডিউরালটা কেমন ছিল, যে আমাদের কোডগুলো ফাংশনে ভাগ করা ছিল, যে ছোটো ছোটো ফাংশন থাকতো, আমরা ফাংশন ইউজ করে কাজ করতাম। বাট অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে বেসিক্যালি অবজেক্ট ক্রিয়েট করে করে আমাদের কাজগুলো করতে হবে। এরপরে হচ্ছে আপনার প্রসিডিউরাল হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন মিনস একটা বড়, আমাদের প্রসিডিউরগুলো ছিল একটা বড় একটা কোড বেস ছিল, ওগুলোকে আমরা ছোট ছোট ভাগ করে করে ইউজ করতাম। এটা ছিল টপ ডাউন অ্যাপ্রোচ। আর বটম আপটা কী জিনিস? বটম আপ হচ্ছে ছোট জিনিস থাকবে, যেমন একটা অবজেক্ট, এটাকে আমরা বিভিন্নভাবে মডিফাই করে বা বিভিন্ন অপারেশন করে একটা বড় প্রোগ্রাম একটা বানাবো। সো আমি যদি একটা ছোট চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে প্রসিডিউরালটা ছিল ফার্স্ট একটা বড় জিনিস, তারপর আমরা এটাকে ছোটো ছোটো জিনিসের মধ্যে কাজ করতাম, কাইন্ড অফ একটা কোনা স্কিম বা কর্নেটোয়া স্কিম যেটাই বলে। এরপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডটা কেমন, সে ফার্স্টে ছোট থাকে, দেন এটাকে বড় করা হয়, কাইন্ড অফ এরকম থাকে। তো এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। এরপর হচ্ছে এখানে কোনো অ্যাক্সেস মডিফায়ার থাকতো না, বা অ্যাক্সেস স্পেসিফায়ার বা অ্যাক্সেস মডিফায়ার যেটাকে বলা হয়। প্রসিডিউরাল এরকম কিছুই ছিল না। বাট আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডে 4টা বেসিক্যালি থাকে। একটা হচ্ছে কি ছিল, ওই যে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড অ্যান্ড ডিফল্ট। এগুলো ছিল হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে আছে। এগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, এরপর হচ্ছে এখানে এই যে অ্যাডিং নিউ ডাটা অ্যান্ড ফাংশন ইজ নট ইজি, বাট অ্যাডিং নিউ ডাটা ফাংশন এটা ইজি। এটা কীভাবে ইজি হয় আমরা আমাদের প্রোগ্রাম যখন শিখবো তখন বুঝতে পারবো। এরপর হচ্ছে হাইডিং ডাটা করা সহজ ছিল না, এজন্য সিকিউরিটি কম ছিল। বাট অবজেক্ট ওরিয়েন্টেডে ডাটা হাইড করার অনেক সুযোগ আছে, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ওগুলো আমরা যখন শিখবো তখন বুঝতে পারবো। তো এগুলো হচ্ছে এখন একটু থিওরিটিক্যাল কথাবার্তা মনে হবে, বাট আমরা যত সামনে আগাবো তত বিষয়ে রিলেট করতে পারবো এইসব লাইনগুলোকে আসলে কেমন হয়। এরপর ওভারলোডিং পসিবলই তো হয় না প্রসিডিউরাল, বাট এখানে ওভারলোডিং পসিবল। দেন হচ্ছে আরও অনেক বিষয়গুলো আমরা একটু পড়ে নিব। বাট একটা মজার ব্যাপার হচ্ছে প্রসিডিউরাল আর বেসড ইন আনরিয়েল ওয়ার্ল্ড, বাট এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের যত রিয়েল ওয়ার্ল্ডের প্রোডাক্ট আছে বা সফটওয়্যার আছে প্রায় সবগুলোতেই ওপি ইমপ্লিমেন্ট করা।
তারপর হচ্ছে এই যে প্রসিডিউর, এটা হচ্ছে মিডিয়াম সাইজ প্রোগ্রামের জন্য, বাট অবজেক্ট ওরিয়েন্টেডটা হচ্ছে লার্জ অ্যান্ড কমপ্লেক্স প্রোগ্রামের জন্য ইউজ করা হয়। সো আমরা এখন বুঝতে পারতেছি আসলে যে কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে এত আলোচনা, কেন এটা আমাদের শিখতে হবে, কেন প্রয়োজন, কেন বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউগুলোতে অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আশা করি আমরা এটা ফিল করতে পারতেছি। এই যে যেমন কোড রিইউজিবিলিটি অ্যাবসেন্ট, বাট এখানে আমরা খুব সহজে রিউজ করতে পারবো। এটা খুবই ইজি, আমরা যখন শিখবো তখন বুঝতে পারবো। যেমন সি ল্যাঙ্গুয়েজে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয় না, C++, জাভা এদের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে। আশা করি আমরা বুঝতে পারছি। এটা একটু যদি রিডিং পড়ি নিজেরা তাহলে আরও একটু ক্লিয়ার হবে। তাছাড়া আমরা যত সামনে আরও শিখবো তত আরও বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তারপর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের ফ্রিকুয়েন্টলি আসবে, সেটা হচ্ছে কম্পাইল টাইম ভার্সেস রান টাইম। এটা অনেকবার আসবে এই টার্মটা, যে কম্পাইল টাইম কী জিনিস, রান টাইম কী জিনিস। এই ব্যাপারটা কম্পাইল টাইম কী জিনিস, যে আমাদের কোডটাকে মেশিন তো ইন্টিজার a=5, স্ট্রিং নেম সমান অমুক, কম্পাইল তো এগুলো চিনে না, আমাদের কম্পিউটার তো এগুলো চিনে না, ও চিনে শুধু 0 আর 1। তো কম্পাইলার কী করে আমাদের কোডগুলোকে মেশিন কোডে কনভার্ট করে। তো এটা হচ্ছে কম্পাইলেশন। আর একটা হচ্ছে রান টাইম। রান টাইমটা কী জিনিস আমরা একটু কোডের মাধ্যমে বোঝার ট্রাই করি আসলে জিনিসটা কেমন। সাপোজ এটা আপাতত কমেন্ট করে রাখি। ফর এক্সাম্পল আমি যদি লিখি এখানে কি লেখা যায়, ইন্টিজার n সমান সাপোজ 2 লিখলাম। এখন আমি এখানে সেমিকোলন দিলাম না, তাহলে এটা কী হবে, এটা কম্পাইলেশন এরর আসবে, বা এটা কম্পাইল টাইম এরর, বা কম্পাইল করবে না। তাহলে সে কম্পাইল করার সময় দেখতেছে যে এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে কম্পাইল টাইমে চেক করতেছে। আর রান টাইমে কীভাবে চেক করে, রান টাইম হচ্ছে সে কম্পাইল করে ফেলতেছে, বা কম্পাইলার ওই যে ভুলটাকে খুব বেশি ধরতে পারে নাই, কিন্তু রান টাইমে গিয়ে সে ঝামেলাটা পাকাই ফেলছে। কীভাবে হইলো জিনিসটা, যেমন ধরেন একটা এক্সাম্পল হলো 3/0, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি আমরা সেটার কোএফিসিয়েন্ট বা ভাগফল কি পাবো না, এটা একটা অনির্ণেয়। সো আমি যদি এটা রান করে দেখি তাহলে কি আসে দেখব, এই যে এটা 0 দিয়ে ভাগ করছে ওই জন্য রান করবে না, কাইন্ড অফ এরকম একটা মেসেজ আসবে, এই যে সে রান করতে পারতেছে না। ইট মিনস এটা কম্পাইল হয়েছে সাকসেসফুলি, বাট রান টাইমে গিয়ে সে বেচারা গোল পাকাই ফেলছে, কী রে এটা তো আমি অ্যান্সার পাচ্ছি না। আরেকটা এক্সাম্পল হচ্ছে এই অ্যারের ক্ষেত্রে, যেমন ধরেন এখানে অ্যারেতে এলিমেন্ট আছে 4টা, আমি একটা ইন্টিজার অ্যারে নিছি। এখন আমি যদি এই অ্যারের 4টাতে আমি 5 নাম্বার এলিমেন্ট অ্যাক্সেস করতে চাচ্ছি, বা 4, এটা তো 0 বেস 4 নাম্বার, 0 1 2 3 পর্যন্ত আছে, 4 বলতে কিছু নাই, তাহলে এটা কী এরর দিবে আমাকে, রান টাইম এরর দিবে। কেন, সে কম্পাইল ঠিকভাবে, সেখানে কম্পাইলেশনের কোনো এরর নাই, কোড কম্পাইল হয়েছে, বাট রান করতে গিয়ে দেখতেছে কি এখানে তো 4 নাম্বার লোকেশনে কিছু নাই, ওই জন্য এটা এরর দিছে বা আউট অফ বাউন্ড। সো ইটস এ কাইন্ড অফ রান টাইম এরর, অর্থাৎ কম্পাইল টাইম হচ্ছে, এবার আমরা আমাদের ইয়াতে আসি, কম্পাইল টাইম এরর হচ্ছে উইচ আর প্রডিউস এট কম্পাইল টাইম, দে আর ডিটেক্টেড বাই কম্পাইলার। কিন্তু রান টাইমটা হচ্ছে যেটা কম্পাইলার ধরতে পারে না, এটা আনপ্রেডিক্টেবল রেজাল্ট অ্যাট এক্সিকিউশন টাইম। এরপর হচ্ছে এখানে কোডকে কম্পাইল করতে প্রিভেন্ট করে এক্সিকিউশনের সময়, বাট এখানে কি ঘটে, কম্পাইল সেটাকে ধরতে পারে না, সো ইট ক্যানট প্রিভেন্ট দ্য কোড ফ্রম দ্য এক্সিকিউশন। সো এটার এক্সাম্পল কি, যে সিনট্যাক্স এরর, সিমেন্টিক এরর যেসব আছে আমরা ওইসবের ক্ষেত্রে কম্পাইল টাইমটা পাই। আর রান টাইমটা কখন হয়, যেমন ডিভিশন বাই 0, ডিটারমাইনিং দ্য স্কোয়ার রুট অফ এ নেগেটিভ, বা এরকম আরও এক্সাম্পল আছে। মূল কথা হচ্ছে কম্পাইল টাইম হচ্ছে যেটা আমাদের মেশিন বা কম্পাইল করার সময় করে, আরেকটা হচ্ছে রান টাইম, অর্থাৎ কোড কম্পাইল হয়ে গেছে, এখন সে রান টাইমে গিয়ে ওটা ডাইনামিক্যালি চেঞ্জ করতেছে, ওই জন্য কম্পাইল টাইমকে বলা হয় স্ট্যাটিক আর এটাকে বলা হয় ডাইনামিক। এগুলো কেন প্রয়োজন, আমরা যখন ক্লাস অ্যান্ড অবজেক্টের মেমোরি অ্যালোকেশন সম্পর্কে পড়ব তখন বুঝতে পারবো আসলে কম্পাইল টাইম কেন দরকার, রান টাইম কেন দরকার। অথবা আমরা যখন ওটা কি বলে, এটা নাম কি ছিল হঠাৎ করে ভুলে গেলাম, এই যে পলিমরফিজম যখন পড়ব
তখন আমাদের এই কম্পাইল টাইম রান টাইম দরকার কেন? তখন আমাদেরকে মেথড ওভাররাইডিং পড়তে হবে। সো মেথড ওভাররাইডিংয়ের সময় আমাদের কম্পাইল টাইম, রান টাইম এটার সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা রাখতে হবে। সো হইতে পারে এটা আপনার এখনও ক্লিয়ার হয় না, আপনি চাইলে আরও ইউটিউবে ভিডিও দেখতে পারেন, আরও ব্লগ পড়তে পারেন এটা আরও ক্লিয়ার হওয়ার জন্য। এই বিষয়টা যত ক্লিয়ার হবে তত আমাদের অনেক কিছু বুঝতে সহজ হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এই ছকটা বা এই টেবলটা নিয়েছি হচ্ছে গিগস ফর গিগস থেকে। আর এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট, আমি ভুলে গেছি নামটা, টি পয়েন্ট না কি একটা যেন ছিল, আমি ভুলে গেছি, সরি। সো যার থেকে নিয়েছি তার ক্রেডিটটা দিয়ে দেওয়া আর কি। সো এই হলো আমাদের ইন্ট্রো, যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন শিখব, কেন দরকার আমাদের, এতটুকুই। ইন দ্য নেক্সট ভিডিও আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্পর্কে দেখব। So that's all for today. Thank you for watching.